ডিসেম্বর। বাঙালি জাতি আর বাংলাদেশ যতদিন এই পৃথিবীর বুকে টিকে থাকবে ততদিন এই মাসটা আমাদের জন্য গর্ব, অহংকার আর উৎসবের একটা মাস হয়েই থাকবে। ৭১-এর এই মাসেই পাকিস্তানকে পরাজিত করে আমরা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করি। আমাদের এই স্বাধীনতার সংগ্রামে জমে আছে অগণিত ত্যাগ আর সাহসিকতার গল্প। বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর বিক্রমের বাইরেও লাখো বাঙালির অদম্য দেশপ্রেম আমাদের জন্য নিয়ে এসেছিল স্বাধীনতার সূর্য। গত কয়েক বছর আগেই বিজয়ের মাসে আমরা ৭ জন বীরশ্রেষ্ঠকে নিয়ে ৭টা আলাদা ভিডিও বানিয়েছিলাম। আর সেই সময় একটা কমপ্লেন করেছিলাম যে আমাদের বীরশ্রেষ্ঠদের নিয়ে রিসার্চ করার সময় সেইখানে তথ্যের খুবই ঘাটতি ছিল। আর সেখান থেকেই মনে হলো বীরশ্রেষ্ঠদের নিয়েই যদি তথ্যের অভাব হয় তাহলে আমাদের এমন কিছু মানুষ, এমন কিছু আনসাং হিরো আছে সময়ের সাথে হয়তো ইতিহাস যাদের নামও ভুলে যাবে। আর তারপর থেকেই আমার ঘাটাঘাটি শুরু এই ধরনের মানুষগুলোকে নিয়ে। এবারের বিজয়ের মাসে আমাদের এই সিরিজটা হবে তাদেরকে নিয়ে যারা স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের অজস্র দুর্যোগ আর বিপদের মধ্যে দিয়ে শক্ত হাতে কিংবা কখনো নিজের জীবন দিয়ে দেশকে সেবা করে গিয়েছেন। আর বলে রাখা ভালো, এরকম আনসাং হিরোর সংখ্যা অজস্র, অগণিত আছে। তাদের সবাইকে নিয়ে হয়তো আমার ভিডিও বানানো সম্ভব না, তাদের সবার কথা হয়তো আমার সামনে আসাও সম্ভব না। এই কারণে আমি যাদেরকে পেরেছি তাদের নিয়ে ভিডিও, এবং আপনাদের যদি এখানে সাজেশন থাকে কোনো মানুষকে নিয়ে, এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। সো চলেন এই সিরিজটা শুরু করি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ যতগুলো ইন্টারনাল কনফ্লিক্ট ফেস করেছে তার মধ্যে দেশের সার্বভৌমত্বের জন্য সবথেকে বড় হুমকির সময় ছিল সম্ভবত ৯০-এর দশক। শান্তিবাহিনীর নেতৃত্বে ঘন ঘন বসতি এলাকা এবং বাংলাদেশ আর্মির ওপর হামলা চলতে থাকে এই সময়টাতে। ধারণা করা হয় এই সময়ের মধ্যেই প্রায় ৬০ থেকে ৯০ হাজারের মতো পাহাড়ি মানুষ ঘর ছাড়া হয়। কিন্তু এদেরকে হ্যান্ডেল করাটা ছিল খুবই কঠিন একটা কাজ, কারণ এদের বেশিরভাগেরই বেস অব অপারেশন ছিল বর্ডারের ওই পারে, মিজোরাম আর ত্রিপুরাতে। চট্টগ্রাম হিল ট্র্যাক্টের দুর্গম জঙ্গলের মধ্যে দিয়ে চুলচেরা অভিযান চালানো আসলে সম্ভব ছিল না। অবস্থা যখন একেবারেই বেগতিক, সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের অভিযান শুরু করে। ১৯৭৬ সাল থেকে অপারেশন ডিগ আউট, অপারেশন ট্রাইডেন্ট, অপারেশন পাঞ্চিং টাইগার এবং অপারেশন দাবানল পরিচালনার মধ্যে দিয়েই শান্তিবাহিনীর বিরুদ্ধে কাউন্টার ইনসার্জেন্সি পরিচালিত হতে থাকে, যেটা সন্ত্রাসীদের একদম করে গিয়ে হিট করে এবং ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরে অগ্রণী ভূমিকাও পালন করে। আমাদের প্রথম গল্পটা এই মিশনেরই একজন বীর সৈনিককে নিয়ে। ঢাকার গুলশানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আহমেদ জাকারিয়া সে সময় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন। ১৯৯০ সালের ২৩ অক্টোবর রোমরাচাই মারমা নামের এক বিদ্রোহী তথাকথিত শান্তিবাহিনীর অন্যায় আচরণ ও নিজের প্রতি বঞ্চনার কারণে স্বেচ্ছায় খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরপর তার থেকে তদন্তে জানা যায় যে শান্তিবাহিনীর সেই সময়ের কোবরা ইউনিটের সদর দপ্তর মানিকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত। সময় নষ্ট না করে আত্মসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্যকে হেলিকপ্টারে তুলে দুলাতলি আর্মি ক্যাম্পে নামিয়ে দেওয়া হয়। এরপর একটা অপারেশনের প্ল্যান হয় মোট ৪টা ধাপে, যেটা পরিচালিত হয়। পর্ব ১, দুলাতলি আর্মি ক্যাম্পে সেনাদের সমাবেশ ও পরিকল্পনা গ্রহণ। এরপর পর্ব ২, দুলাতলি আর্মি ক্যাম্প থেকে দূরছড়িয়ার উদ্দেশ্যে অগ্রসর হওয়া। আর পর্ব ৩, আক্রমণ বা সেনাবাহিনীর ভাষায় হানা পরিচালনা। এবং সর্বশেষ পর্ব ৪, ক্যাম্পে রিটার্ন করা। শুরুতেই দ্য ফার্স্ট স্টেপ। রিজিয়ন কমান্ডারের নির্দেশে এবং জোন কমান্ডারের সার্বিক দায়িত্বে ৪টি বি টাইপ পেট্রোলের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। পেট্রোল কমান্ডাররা ছিলেন যথাক্রমে তৎকালীন ক্যাপ্টেন জাকারিয়া, ক্যাপ্টেন সাইফ, লেফটেন্যান্ট জাহাঙ্গীর এবং মেজর গুলজার। এই সকল পেট্রোল ১৯৯০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে দুলাতলি আর্মি ক্যাম্পে জড়ো হয়েছিল। তবে ক্যাপ্টেন সাইফের নেতৃত্বে ৩৪ ইস্ট বেঙ্গলের পেট্রোল খুবই দ্রুত আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়। জোন অধিনায়ক ক্যাম্পে পৌঁছানোর পর জোরে সোরে কাজ শুরু হয়ে যায়। প্রাথমিকভাবে জোন অধিনায়কের নির্দেশে এবং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাকারিয়ার নেতৃত্বে একটি ছোটখাটো স্যান্ড মডেল তৈরি করা হয়, যেখানে কোবরা ইউনিটের সদর দপ্তরে সম্ভাব্য সব ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরা হয়। এরপর অধিনায়কের নেতৃত্বে সকল পেট্রোল কমান্ডাররা মিলে আত্মসমর্পণকারী শান্তিবাহিনীর সদস্য থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাইনাল প্ল্যান শুরু করেন।
তার থেকে পাওয়া ইন্টেল থেকে ক্লিয়ার হয় যে কোবরা ইউনিটের হেডকোয়ার্টার যেই জায়গায় সেই জায়গাটা প্রবাবলি ক্যাপ্টেন জাকারিয়া খুবই ভালোভাবে চেনেন। অ্যান্ড ম্যাপ অ্যানালাইসিস থেকে ধরা হয় যে সেখানে পৌঁছাতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর এই 6 থেকে 7 ঘন্টার জার্নিতেই বাংলাদেশ আর্মি চেষ্টা করে সর্বোচ্চ লেভেলের স্টেলথের। আর স্টেলথ মানেই আর্টিফিশিয়াল লাইট মোটেও ইউজ করা যাবে না। তারা চাঁদের আলোর হিসেব করে দেখা যায় 4 ঘন্টা চাঁদের আলো পেতে হলে প্রায় 9:30 দিকে তাদের রওনা দিতেই হবে। রুট সিলেক্ট করা হলো এবং তাদের যাওয়ার উপায়ও সিলেক্ট করা হলো। সোর্স থেকে জানা গেল যে অ্যাপ্রক্সিমেট 25 থেকে 30 জন বিদ্রোহী এই ক্যাম্পে থাকতে পারে অ্যান্ড তাদের কাছে প্রায় 4 থেকে 5টা লাইট মেশিন গান এবং 5টা সাব মেশিন গান এবং 15টা অটোমেটিক রাইফেল আছে। এই ইউনিটের কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট প্রত্যয়ন চাকমা। শান্তি বাহিনীর দিক থেকে মানিকছড়ি জোনে এক চাঁদা ওঠানোর কাজ বাদ দিয়ে প্রায় সব অপারেশনই এই কোবরা ইউনিটের এই হেডকোয়ার্টার থেকেই করা হতো। অর্থাৎ বুঝতেই পারছেন এই হেডকোয়ার্টারটা সেই সময় আক্রমণ করা কতটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু সমস্যাও আসে একটা। রুট ফিক্সড হলেও মেইন সমস্যা হচ্ছে এইটা খুবই দুর্গম রাস্তা। কয়েক জায়গায় চর এবং খাল ছিল, তার সাথে পাহাড়ি জঙ্গল তো আছেই। পথে পথে জুম চাষের পাহাড় আর ছড়ার মধ্যে কোমর সমান পানি, এই ধরনের অজস্র সমস্যা। আর এই কোবরা ইউনিটের সদর দপ্তর বর্তমানের কালা পাহাড় বলে পরিচিত যেই জায়গা, সেইখানের দিকে ইউ আকারের একটা পাহাড়ের প্রায় 750 ফুট উচ্চতায় ছিল। তো বুঝতেই পারছেন খুবই ওয়েল ডিফেন্ডেড একটা ন্যাচারাল স্ট্রাকচার। ক্যাপ্টেন জাকারিয়ার নেতৃত্বে পেট্রোল 1 প্রায় রাত 9:30টার সময় ওই সোর্সকে নিয়ে ক্যাম্প থেকে বের হয়ে যান। তারপর আস্তে আস্তে পেট্রোল 2, 3 আর 4 পিছনে পিছনে এগিয়ে আসতে থাকেন। পুরো দল কোনো ধরনের শব্দ না করে সব ধরনের ইকুইপমেন্ট সহ পায়ে হেঁটে চলছিল। সাথে কিছু নাস্তা আর সার্ভাইভালের বেসিক কিছু কিটস ছিল। যেহেতু আগেই বলেছি স্টেলথ মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট, তাই তাদের কাছে অন্যতম একটা রিস্কি ব্যাপার ছিল ঘনবসতি এলাকাগুলোর আশেপাশে কুকুরের ডাক এড়িয়ে চলা। আর অন্যদিকে আর একটা রিস্ক অন্ধকার পাহাড় থেকে নেমে আসার সময়। সো তারা নিজেদের মধ্যে দড়ি বেঁধে নেন যেন কেউ পড়ে গেলে পেছনের জন ধরে ফেলতে পারেন, এমনকি এর থেকে যেন কোনো শব্দ না হয়। 3 ঘন্টা তারা হেঁটে পৌঁছান ছড়ার কাছে, কিন্তু সেই সময় চাঁদের আলো কমতে শুরু করেছে আর ছড়ার পানি শুরু করেছে বাড়তে। স্রোতের বিপরীতে পিচ্ছিল পাথরের ওপর দিয়ে এগুলো প্রচণ্ড কঠিন একটা কাজ ছিল। আর এই কাজ করতে গিয়ে তাদের গতি অনেক কমে আসে। আর ছড়া যখন পার করে ততক্ষণে ভোরের আলো ফোটা শুরু করে দিয়েছে। তখন প্রায় ভোর 5:30টা। 1.5 ঘন্টা অমানসিক শ্রম দিয়ে ছড়া পার করে তারা এখন একটু রেস্ট নিচ্ছে। আর ঠিক এইরকম একটা সময়ে যেই সোর্স তাদের কাছে ছিল, অর্থাৎ যার ভরসায় তারা এই দিকে আসলেন, সে বলল সে নাকি রাস্তা মনে করতে পারছে না। ইনস্ট্যান্টলি সবাই বুঝে গেল তাদের সম্ভবত একটা ট্র্যাপে ফেলানো হয়েছে। সবাই এইটাতে আরও বেশি শিওর হয় কারণ তারা দেখে যে তারা 2টা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। বেসিক্যালি তাদের ওই পাহাড় থেকে গুলি করলে একদম ফ্রি শট। সবাই দ্রুত যে কোনো ধরনের অ্যাম্বুশ এড়ানোর জন্য দ্রুত পাহাড়ে উঠে আসে। পাহাড়ের চূড়ায় মেজর গুলজার জোন অধিনায়কের সাথে পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। পেট্রোল কমান্ডাররাও সোর্সের সাথে কয়েক দফা কথা বলেন। অ্যান্ড এই সময়ে সোর্সের আবার কিভাবে যেন মনে পড়ে যায় তার রাস্তার কথা। তখন সম্ভবত 6:15 বাজে, কিন্তু এখনও প্রায় 2.5 কিলোমিটার রাস্তা বাকি। টিম যখন কোবরা ইউনিটের সদর দপ্তরের নিচু ঢালে পৌঁছায়, তারা দেখে যে সেখানে কিছু মানুষ দৌড়াদৌড়ি করছে। বুঝে নেয় যে এরা আসলে কোবরা ইউনিটের বিভিন্ন জিনিস সাপ্লাই দেয়। আর সকাল 7:45 দিকে টিম কোবরা ইউনিটের সেন্ট্রি পোস্ট 1-এ এসে পৌঁছায়। লাকিলি সেদিন এই পোস্টে গার্ড আসতে দেরি করেছিল। সেন্ট্রি পোস্ট 1 থেকে তারা দেখেন যে 2 নম্বর পোস্টে প্রায় 6 থেকে 7 জন জলপাই আর খাকি ইউনিফর্মের শান্তি বাহিনীর সদস্য এসএমজি ও এলএমজি হাতে দাঁড়িয়ে আছে। বেশিরভাগই আড্ডা দিচ্ছে। ক্যাপ্টেন জাকারিয়া এই সিচুয়েশন জোন অধিনায়ককে জানালেন। মেজর গুলজার অনেক চেষ্টা করেও বিদ্রোহীদের প্রধান ব্যারাকের সঠিক অবস্থান সে সময় বের করতে পারেন নাই। এদিকে সোর্সও ভয়ে মুখ খুলছিল না, জাস্ট আঙ্গুল দিয়ে রান্নাঘরের দিকে দেখাচ্ছিল। এরই মধ্যে ক্যাপ্টেন জাকারিয়া কর্পোরাল আকোদের ও কর্পোরাল মোকলেসকে নিয়ে ক্রল করে পোস্ট 2 এর দিকে অগ্রসর হতে চাইলেন। আর এই ক্রল করার সময় লম্বা পাহাড়ি দা সহ একজনের সম্মুখীন হন তারা। এখন এই লোক যদি চিল্লানি দিয়ে ওঠে তাহলে তো তাদের স্টেলথের সবই শেষ। সবাই মিলে তাকে কোনো রকমে চেপে ধরে। আর এরপর দেখা যায় যে ক্রলিংয়ের রাস্তায় কদবেলের কাঁটা দিয়ে ঢাকা। আর কোনো রাস্তা না পেয়ে ছোট দলটা এসে এরপর ঘাসের মধ্যে অবস্থান নেয়। আর তার কিছুক্ষণ পর তারা একটু দূরে 2 জন গার্ডকে দেখেন রাইফেল নিয়ে এগিয়ে আসছে। তারা যখন প্রায় 40 থেকে 50 গজ দূরে
তখন হুট করেই ফায়ারিং শুরু করে। ক্যাপ্টেন জাকারিয়া সাথে সাথেই তার অবস্থান পাল্টান এবং নিজের এসএমজি দিয়ে পাল্টা গুলি করা শুরু করেন। সেই সময় মোট 3 দিক থেকে সমানে গুলি চালানো হচ্ছিল আর্মিকে লক্ষ্য করে। ক্যাপ্টেন জাকারিয়া উপরের দিকে তাকিয়ে ফায়ারের সোর্স বোঝার চেষ্টা করেন। তিনি বুঝেন যে ফায়ারিং বন্ধ না করা গেলে সমস্যা হয়ে যাবে তাদের জন্য। অ্যান্ড এইখানেই তিনি এমন একটা কাজ করেন যেটা আমরা সিনেমাতেই দেখেছি, রিয়েল লাইফে এটা আমাদের দেখার জন্য খুবই রেয়ার একটা ইভেন্ট। গোলাগুলির প্রচণ্ড শব্দের মধ্যে তিনি আস্তে আস্তে করে শত্রুর লোকেশন বরাবর এগোতে থাকেন। তার মুভমেন্ট দেখে তার টিম বুঝে ফেলে কি হতে যাচ্ছে। তারাও পাল্টা গুলি চালাতে থাকে ক্যাপ্টেন জাকারিয়ার মুভমেন্ট ঢেকে দেওয়ার জন্য। মেজর গুলজার এবং লেফটেন্যান্ট জাহাঙ্গীর তাদের টিম নিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন যাতে বিদ্রোহীরা ছড়িয়ে পড়ে একটু। মেজর গুলজার গ্রেনেড ছোড়া শুরু করেন। এদিকে ক্যাপ্টেন জাকারিয়া ফ্ল্যাঙ্ক থেকে সন্ত্রাসীদের একদম কাছে গিয়ে গুলি চালান। আর এই ফ্ল্যাঙ্কের জন্য তারা একদমই রেডি ছিল না। সামনে পেছনে 2 দিক থেকেই তারা এবার চাপে পড়ে যায়। পালানো ছাড়া তাদের আর কোনো উপায় নাই। ক্যাপ্টেন জাকারিয়া এবার তাদের চেস করা শুরু করেন তার টিম নিয়ে। ক্যাপ্টেন সাইফ আর তার দল রান্নাঘরকে একদম পুরোপুরি ফায়ারের আওতায় রাখেন। 8:15 থেকে প্রায় 20 মিনিট টানা গোলাগুলির পর ক্যাপ্টেন সাইফের দল সেকেন্ড সেন্ট্রি পোস্টের দিকে যায় আর মেজর গুলজার লেফটেন্যান্ট জাহাঙ্গীরের দল রান্নাঘরের দিকে যায় এবং ক্যাপ্টেন জাকারিয়া তার দল নিয়ে মেইন ক্যাম্পের দিকে এগিয়ে আসে। মেইন ক্যাম্পে বুঝিয়ে তারা মোট 4টা ব্যারাক দেখতে পায়। একটায় লেফটেন্যান্ট প্রত্যয়ন চাকমা থাকতো আর আরেকটা ঘর অফিস হিসেবে ব্যবহার হতো, আর বাকি 2 ব্যারাকে প্রায় 25 থেকে 30 জন থাকতো। এই ক্যাম্পটার অবস্থান প্রায় 800 ফিট উচ্চতায় ছিল আর পুরো ক্যাম্পে এলএমজি ও রাইফেলের ট্রেঞ্চ দিয়ে ঘেরা ছিল। সঠিকভাবে সব ইনফরমেশন কালেক্ট করে 10:30টার দিকে পেট্রোল দল একই পথে ফেরত আসা শুরু করে। গ্রেফতারকৃত মানুষ, উদ্ধার করা চাইনিজ রাইফেল আর প্রচুর ডকুমেন্ট নিয়ে যে কোনো হামলা এড়াতে 2 পাহাড়ের মাঝখানে বা নিচু জায়গায় গ্রেনেড ফায়ার করতে করতে তারা ফিরতে থাকেন। প্রায় 3টার দিকে সেফলি দুরাতলি আর্মি ক্যাম্পে তারা ফেরত আসেন। আপনি জাস্ট চিন্তা করেন আপনার 3 দিক থেকে গুলি হচ্ছে এবং আপনার পেছনের সেই পালানোর পথে কাটা বসানো। যে কোনো সাধারণ মানুষ এই সময়টাতে কি করবে? হয়তো একটা অনারেবল ডেথের জন্য ওয়েট করবে। এই পুরো ইউনিটের ভাগ্যেই এই অনারেবল ডেথটাই হতে পারত ওই সময়টাতে। কিন্তু এক ক্যাপ্টেন জাকারিয়ার তীব্র বুদ্ধি আর সিচুয়েশনাল অ্যাওয়ারনেসে এবার শুধু তার সঙ্গীদেরই জীবন বাঁচায়নি, বাংলাদেশকে দিয়েছিল সন্ত্রাসী ইনসার্জেন্টের বিরুদ্ধে খুবই মেজর একটা জয়। আর তাই এই অভিযান থেকে ক্যাপ্টেন জাকারিয়াকে বীর প্রতীক পদকে সম্মানিত করা হয়েছিল। 5 জন অফিসার এবং 2 জন নন কমিশন অফিসারকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রদান করা হয়েছিল এর পরবর্তীতে। অর্থাৎ 90 দশকে এই পাহাড়ে অভিযান চালানো একজন আনসাং হিরোর কথা আপনারা জানলেন, যিনি কিন্তু বীর প্রতীক সম্মাননাও পেয়েছিলেন। এইবার আমরা প্রায় সেই একই ভৌগোলিক এলাকায় একটু রিসেন্ট সময়ে এই 24-এই একটা ঘটে যাওয়া ঘটনা শুনব। এই গত বছর অর্থাৎ 24 সাল ছিল বাংলাদেশের সিকিউরিটির জন্য আর একটা ক্রান্তিকাল। 24-এর পরবর্তী সময়ে বাংলাদেশের ইন্টারনাল সিচুয়েশন যে ভালো ছিল না এটা আমরা প্রায় সবাই জানি এবং মনে করতে পারি। অ্যান্ড ইন্টারনাল সিচুয়েশন যখন ভালো থাকে না তখনই মাথাচাড়া দিয়ে ওঠে দেশবিরোধী সন্ত্রাসীরা। তখনও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। আপনারা অনেকেই কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর নাম শুনেছেন। এদের লক্ষ্য চট্টগ্রাম আর রাঙামাটিকে নিয়ে আলাদা একটা স্টেট প্রতিষ্ঠা করা। তাদেরই আর্ম ফ্যাকশন হচ্ছে কেএনএ বা কুকি ন্যাশনাল আর্মি। রুমা, রোয়াংছড়ি, থানচিতে এদের অ্যাক্টিভিটি সব থেকে বেশি। 2024-এ এরা 3টা ব্যাংক লুট করেছে এই এলাকায়। এছাড়াও কিডন্যাপিং, জ্বালাও পোড়াও এইসব তো আছেই। ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর মানুষদেরকে অপহরণের মতো দুঃসাহসও এরা দেখিয়েছিল। নিজেদের জীবন বাঁচানোর তাগিদে এবং আত্মরক্ষার্থে ঘর ছাড়াও হয়েছিল অনেকগুলো পরিবার। আমাদের এই গল্পটা এই কেএনএর বিরুদ্ধে অভিযানের এক আনসাং হিরোকে নিয়ে। 1990 সালের 1 জানুয়ারি নরসিংদীতে জন্ম নেয়া লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান সরকার একটা 2টা না বরং 3টা অভিযানে অংশ নেন এই কেএনএর এগেনস্টে। এর মধ্যে রুমা অঞ্চলের কুত্তাঝিরিতে চলা বিশেষ অভিযান 1/2024 অ্যাসল্ট টিমের লিড হিসেবে তিনি কেএনএর স্থায়ী সদর দপ্তর দখল করেছিলেন। এই মিশনে কেএনএর 3 জন মারা যায়, পাশাপাশি 4টা অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলা বারুদ সে সময় উদ্ধার করা হয়। এরপর রেংব্লাং 1 মিশনেও তিনি অ্যাসল্ট টিমের অধিনায়ক হিসেবে রেংব্লাং পাহাড়ে কেএনএর ছলছড়ি ক্যাম্প দখল করেছিলেন। আর এই ক্যাম্প দখল হলে কেএনএর সাপ্লাই লাইনে বড় একটা হিট খায়। তারা রিগ্রুপ করতে থাকে পলিপ্রাংশা নামক একটা জায়গাতে।
গোয়েন্দা সংস্থা থেকে খবর নিয়ে এই বছরের ৩ জুলাই লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকারের নেতৃত্বে 2টি এ টাইপ আর 6টা বি টাইপ টহল দলের এক বিশাল অপারেশন চলে পলিপ্রাংশা এলাকায়। এখন সেই 90-এর মিশনে আমরা যেরকম একদম ডিটেল দেখাতে পেরেছিলাম আপনাদের, যে প্রতি মিনিটে মিনিটে বা প্রতি ঘন্টায় ঘন্টায় কি হচ্ছে সেই আপডেট, এই মিশনটার ক্ষেত্রেও সেরকম দেখাতে পারলে আসলে ভালো হতো। কিন্তু এতটা রিসেন্ট ইভেন্ট যে খুব একটা ডিসক্লোজ হয় না সেটা তো আপনারা জানেনই। ফেসবুকে বেশ কিছু পোস্ট ভেসে বেড়ায়, কিন্তু সেগুলো আসলে ভেরিফাই করার কোনো উপায় থাকে না। সো এইটা আমি আপনাদেরকে দিতে পারছি না। কিন্তু এই মিশনটা এখানে মেনশন করার কারণ হলো, এই মিশনে 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং উদ্ধার হয় বিপুল পরিমাণ অ্যাসেট। এই জুলাইয়ে কেএনএকে যদি এই হিটটা দেয়া না যেত, তাহলে নির্বাচনের আগে এরা দেশের মধ্যে ব্যাপক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই পারত। অ্যান্ড মেবি সেইটারই প্ল্যান তারা করছিল। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার তার এই দুর্দান্ত লিডারশিপ আর সাহসী অ্যাকশনের জন্য সেনাবাহিনী পদক পান। কিন্তু তাকে নিয়ে এই ভিডিওতে কথা বলার আরও একটা কারণ আছে। ভিডিও শুরুতেই বলেছিলাম, পাহাড়ে কেএনএ এর নির্যাতনে অজস্র মানুষ ঘরছাড়া হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মেহেদী তার মিলিটারি অ্যাক্টিভিটির বাইরেও এইসব মানুষদের নিয়ে কাজ করেন। তিনি কেএনএ এর হাতে দেশ ছেড়ে মিজোরামে নির্বাসিত প্রায় 126টা পরিবারকে নিজের গ্রামে পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছেন। অ্যান্ড আমরা আশা করি তিনি তার সার্ভিসের বাকি সময়টা শুধু ব্যাটেলফিল্ডে না, মানবিক দিক থেকেও দেশের জন্য কাজ করে যাবেন। সো এই ছিল আমাদের পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতার পরবর্তী সময়ে 2 জন আনসাং হিরোকে নিয়ে করা ভিডিও। বাট তারপরেও এই 2 জন ছাড়াও আরও অজস্র মানুষের ত্যাগ এখানে আছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, সবার ঘটনা ঘেটে বের করে আনা বেশ কঠিন। পাবলিক সোর্স থেকে এই ইনফরমেশনগুলো বের করা আসলেই খুবই টাফ। বাট তারপরেও আমার ইচ্ছা আছে এই ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে এই ধরনের কাজগুলো যারা করেছেন তাদেরকে নিয়ে বেশ কিছু ভিডিও বানানোর। তো আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকের এই যে 2 জনকে নিয়ে জানলেন তাদের ঘটনা নিয়ে এর আগে আপনারা জানতেন কিনা, এবং পরবর্তীতে এমন কাকে নিয়ে আপনারা ভিডিও চান যাকে নিয়ে হয়তো আপনি মনে করেন যে আপনার আশেপাশের মানুষরা খুব একটা বেশি জানে না যতটুকু জানা উচিত। সো দ্যাটস অল ফর টুডে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।